ভয়ঙ্কর ভুতুড়ে গল্প। পাগল মামার 4 ছেলে, প্রফুল্ল রায়ের লেখা। গল্পটি শুরু করা যাক। আমার গল্পটি লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গল্পটি শুরু করা যাক। প্রফুল্ল রায়ের লেখা। আমার সেজ মামার নাম হচ্ছে পাগলচাঁদ সমাজপতি। এই একটা নামই তাকে প্রায় পাগল করে তুলেছিল। রাস্তায় বেরোলেই কেউ ডাকে এই যে পাগলবাবু, কেউ ডাকে এই যে পাগলচন্দ্র, কেউ বলে আবার ও পাগলদা। পাগল শুনলে কার না মাথা খারাপ হয়ে যায়। উপায় থাকলে নামটা কবেই পাল্টে ফেলতেন সেজ মামা, কিন্তু ওটা তার বাবার দেয়া নাম, মানে আমার দাদুর দেয়া নাম। তাছাড়া ম্যাট্রিক থেকে MA পর্যন্ত যত সার্টিফিকেট আর ডিগ্রি পেয়েছেন সবগুলোতেই লেখা রয়েছে পাগলচাঁদ সমাজপতি। মানে অনেক দুঃখ থাকলেও তাই নামটা আর বদলানো যায়নি। নিজের বেলা তো পারেনি, তাই স্বাদ মিটিয়ে 4 ছেলের নাম দিয়েছিলেন প্রলয় নাচন, প্রলয় মাতন, প্রলয় নাশন আর প্রলয় ঘাতন। অবশ্য ওদের একটা করে ডাকনামও আছে, আবু, টাবু, হাবু এবং পাবু। সেজ মামা সগর্বে সেজ মামিকে বলছেন, কেমন নাম দিয়েছি বলো তো? ওই নামের জোরে আমার ছেলেরা পৃথিবী বিখ্যাত হয়ে যাবে। সেজ মামি বলছেন, তা হয়তো হবে, কিন্তু এতগুলো প্রলয় ঘরে এনে ঢোকালে আমার তো ভয়ই করছে। মামির ভয়টা যে মিথ্যে নয় তা পরে হাড়ে হাড়ে টের পাওয়া গিয়েছিল। আমার 4 মামাতো ভাইয়ের মতন এমন দুর্যোগ বিচ্ছু ছেলে ভারতে খুব বেশি জন্মায়নি। নিজেদের নামের গুণেই কি না কে জানে বাড়িতে দিনরাত প্রলয়কাণ্ড ঘটিয়ে যায়। যদিও এই গল্পটা 4 জন প্রলয়কেই নিয়ে, তার আগে আমার সেজ মামা আর সেজ মামি সম্বন্ধে আমি দু একটা কথা বলে নেওয়া দরকার। প্রফুল্ল রায়ের লেখা। লেখক বলছেন, সেজ মামা ছিলেন টকটকে ফর্সা আর বেজায় মোটা। বেশিরভাগ সময় দেখা যায় মোটারা খুব ভালো মানুষ হয় আর ঠান্ডা মানুষ হয়। আমার সেজ মামারও তাই। নাকের তলায় স্যার আশুতোষের মতন গোঁপ, সবসময় হাসি খুশি, সারাক্ষণ তার পরনে থাকতো পাল্লিশ দেওয়া ঢলঢলে ফুল প্যান্ট, শার্টে বোতাম লাগাতেন, জুতোর ফিতে বাঁধতে আর দাড়ি কামাতে প্রায় ভুলে যান না তিনি। একটা ওষুধ কোম্পানিতে বড় চাকরি করতেন। ওষুধ কোম্পানিতে বড় চাকরি করেন সেজ মামা। সারা বছরই তাকে দিল্লি করে বেড়াতে হয়। এ মাসে যায় গৌহাটি, ও মাসে যাচ্ছে ভুবনেশ্বর, তার পরের মাসে যাচ্ছে জবলপুর বা এলাহাবাদ। সে যাই হোক, ছেলেদের কীর্তিকলাপ দেখে সেজ মামার মতন ঠান্ডা মানুষেরও রক্ত একেবারে দিনে দিন মাথায় চড়ে যায়। হুঙ্কার দিয়ে বললেন, সব কটাকে বাড়ি থেকে আমি এবার বার করে দেব। সেজ মামার একেবারে উল্টো, ভয়ানক রোগা, গায়ের টাংশ নেই, শুধু কয়েকটা হাড়। 12 মাসই ভোগেন। মাপ নিলে মামার 4 ভাগের 1 ভাগ হবে। 4 ছেলের জ্বালায় সারাক্ষণ পাগল হয়ে থাকেন। তার উপর আবার অসুখ বিসুখ তো আছে। দুর্বল গলায় দিনরাত চেঁচিয়ে যান, এদের হাত থেকে আমাকে বাঁচাতে পারে এমন কেউ কি আছে? সেজ মামি যতই চিৎকার করুক, প্রলয় নাচন প্রলয় মাতন গ্রাহ্যই করে না। সেজ মামারা অনেক দিন শ্যামবাজারের বাড়িতে ছিলেন, কিন্তু সেখানের বাড়িটা ছিল খুব ছোট্ট, মোটে 2.5খানা ঘর। বেশ অসুবিধাই হয়েছিল। পরশুদিন মামার বাড়ির বদলে চেদলায় এসেছেন। পুরনো আমলের
এই একতলা বাড়ি, চমৎকার 5খানা বড় বড় ঘর, সামনে খানিকটা ফাঁকা জায়গা রয়েছে আর পেছনে বাগান। পরশু এসেই কাল অফিসের কাজে রাঁচি যেতে হয়েছে সেজো মামাকে। ফিরবেন সেই 7 দিন বাদে। এ কদিন নতুন জায়গায় একাই সেজো মামিকে ছেলেদের সামলে রাখতে হবে। এখানে আসার পর পাশের বাড়ি বলাইবাবুদের সঙ্গে আলাপ রয়েছে, আর সবই অচেনা। এবার আসল গল্পটা শুরু করা যেতে পারে। আর সকালে ঘুম ভাঙার পর মুখটুক ধুয়ে আবু টাবু হাবু পাবু 4 ভাই ডাইনিং রুমে গিয়ে খেতে বসেছে। সেজো মামি প্লেটে প্লেটে ডিম সেদ্ধ, কলা, রুটি, মাখন লাগানো আর 1 গ্লাস করে দুধ দিয়েছেন। বাবু চামচ দিয়ে তার ডিমটা কাটতে যাচ্ছিল, হাবু চেঁচিয়ে উঠল, কাটবি না, কাটবি না, দাঁড়া। ছো মেরে কী করলো, বাবু প্লেট থেকে ডিমটা তুলে নিজে ডিমের পাশে রেখে মেপে দেখল তারটা একটু ছোট। অমনি হাত পা ছুঁড়ে লাফালাফি শুরু করে দিল সে। আমাকে ছোট ডিম দেয়া, বাবুকে বড় ডিম দেয়া চলবে না, ওকে আমি খুন করে ফেলবো বলেই 1 কামড়ে বাবুর ডিমের অর্ধেকটা খেয়ে ফেলল। বাবুও হাত পা গুটিয়ে থাকার ছেলে নয়, সে দুধের গ্লাস ছুঁড়ে মারল হাবুর দিকে। বাবুর হাতের টিপ দারুণ, গ্লাসটা হাবুর থুতনিতে গিয়ে লাগলো। এদিকে কলার মাপ নিয়ে হাবু এবং টাবুর মধ্যে ধুম ধারাক্কা লেগে গেছে। দেখতে দেখতে ডাইনিং রুমটা 3য় পানিপথের যুদ্ধক্ষেত্র হয়ে উঠল। হাতের কাছে যা পাচ্ছে 4 ভাই তাই তুলে ছুঁড়ছে। কামানের গোলার মতন গ্লাস, প্লেট, চামচ চারিদিকে ছুটে যাচ্ছে। সেজো মামি গালে হাত দিয়ে পাক্কা 3 মিনিট ছেলেদের কাণ্ড কারখানা দেখলেন, তারপর চিৎকার জুড়ে দিলেন, ওরে থাম লক্ষ্মী ছাড়ারা, থাম বলছি। কিন্তু কে কার কথা শোনে, কাঁচের গ্লাস, কাপ, প্লেট সব ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো। মেঝে ময় ডিম, পাউরুটি, মাখন আর দুধের স্রোত বইছে। সেজো মামি দুহাত তুলে সেই পুনরায় কথা করুণ মুখে আরও একবার বললেন, এই দস্যুদের হাত থেকে কেউ কি আমাকে বাঁচাতে পারে না? অদ্ভুত ব্যাপার, মামির কথা শেষ হতে না হতেই আচমকা কেউ যেন ধাই করে আবুর গালে 82 শিখার মতন একটা চর কষালো, আর সেটা ঠিকরে গিয়ে পড়ল ওধারের দেয়ালে। হাবুর আর টাবুর মাথা দুটো আপনা আপনি ঠুকে গেল, সঙ্গে সঙ্গে দুজনের কপালে মার্বেলের গুলি গজিয়ে উঠল। তারপরেই দেখা গেল বাবুর কান দুটো অদৃশ্য হাতে কেউ মুচড়ে দিচ্ছে। মুহূর্তে 3য় পানিপথের যুদ্ধ থেমে গেল। কাউকে দেখা যাচ্ছে না, অথচ তাদের মাথা, গাল আর কানের দশা কে এমন করে ছাড়ালো বুঝতে না পেরে বেজায় ভয় পেয়ে গেল আবুরা। টু শব্দটি না করে 4 ভাইয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর স্কুলে যাওয়ার সময় পর্যন্ত বাড়িটা শান্তই রইল। চেতলায় আসার আগেই পাগল মামা 4 ছেলেকে এখানকার স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। যুদ্ধ থামায় সেজো মামি খুবই খুশি হয়েছেন, তবে ভয়ও পেয়েছেন যথেষ্ট। তারা 5 জন ছাড়া অন্য কেউ ডাইনিং রুমে ছিল না। তাহলে কে ওভাবে চর মারল, কান মুড়ল, মাথা ঠুকলো? খুবই গোলমেলে ব্যাপার। ছেলেদের স্কুলে পাঠিয়ে সেজো মামি পাশে বাবুদের বাড়িতে গেলেন। ওরা কিছু জানলেও জানতে পারে, তেমন বুঝলে পাগল মামা ফিরে এলেই আবার বাড়ি বদলাতে হবে। সকালবেলা ঘটনাটা আগাগোড়া বলে গেলেন সেজো মামি। সব শুনে বলাইবাবুর মা পরম নিশ্চিন্ত ভঙ্গিতে বললেন, এই কাণ্ড হয়েছে, কোনো ভয় নেই। সেজো মামি উদ্বেগ কাটে না, তিনি বললেন, বিপদ টিপদ হবে না তো? আরে না না, বরং উল্টোই হবে। কে আমার বাঁদর ছেলেগুলোকে ঠিক করলো বলতে পারেন? 2-4 দিন থাকো, নিজেই বুঝতে পারবে। না পারলে বলো, আমি বুঝিয়ে দেব। সেজো মামি বাড়ি ফিরে এলেন। বলাইবাবুর মা পরিষ্কার করে কিছু বললেন না, ফলে মামির দুশ্চিন্তাটা তো থেকেই গেল। বিকেলে স্কুল থেকে ফেরার পর পাগল মামার 4 ছেলে আবার
সমূর্তি ধারণ করলেন। সকালের বেদম মারধরের কথা আর কয়েক ঘন্টার মধ্যেই ভুলে গেছে। 4 ভাইয়ের শোবার জন্য 4খানা ছোট ছোট খাট রয়েছে। খাটগুলোর পাওয়ায় চাকা লাগানো। স্কুল থেকে ফিরে জলখাবার খেয়েই খাট 4টে টেনে এনে ঘরের মাঝখানে জোড়া লাগিয়ে তারপর ওরা ক্যারাম বা লুডো খেলতে বসে। আজও তারা সেইভাবেই লুডো খেলতে বসলো। একদল আছে আজ পাবু আর হাবু, আর অন্যজন আছে টাবু আর হাবু। খেলাটা ভালোই চলছিল। হঠাৎ টাবুর বাঁ হাতের কারসাজিতে একটা কাঁচা ঘুঁটি পেকে গেল, কিন্তু আবু আর পাবুর চোখে ধুলে দেওয়া অত সোজা না। তারা চিৎকার করে উঠল, চোট্টা চোট্টা চেঁচামি করে চোরামি করে খেলছে। টাবুরাও রুখে দাঁড়ালো, কখনো না, কখনো না, ওটা আমার পাকা ঘুঁটি। মিথ্যুক, চোর শয়তান বলে লুডো উল্টে দিল পাবু। তারপরেই চতুর্থ পানিপথের যুদ্ধ শুরু হয়ে গেল। মামির পাশের ঘরে ছিলেন, দৌড়ে এলেন এবং সরু গলায় চেঁচামেচি জুড়ে দিলেন, মরবি, এক এক করে তোরা একদিন নিঘাত শেষ হয়ে যাবি। মামির কথা কারোরই কানে ঢুকলো না। 4 ভাই হাতাহাতি চালিয়ে যেতে লাগলো। অনেকক্ষণ চেঁচাবার পর ক্লান্ত হয়ে মামি তার সেই পুনরায় আর্জিটা আরও একবার শোনালেন, কেউ কি এই হতচ্ছাড়াদের হাত থেকে আমাকে রক্ষা করতে পারেন? কথাটা শেষ হবার আগেই তাজ্জব ব্যাপার, 4খানা খাট গড়গড়িয়ে 4 দেয়ালে গিয়ে ঠেকল। কাজেই মারামারিটা তক্ষুনি বন্ধ হয়ে গেল। সকালবেলার মতন 4 ভাই ভয়ে ছিটিয়ে রইল। ব্যাপারটা ক্রমশই খুব জটিল হয়ে উঠল। দারুণ জিনিস পাওয়া গেছে, শুধু মুখ ফুটে একটু আর্জি জানালেই হয়। মনে হচ্ছে সঙ্গে সঙ্গে কাজ হবে। দুর্ধর্ষ ছেলেগুলোকে এতদিন বশে আনতে পারবেন। দুপুরের এই ঘটনার পর ঘণ্টা 2 বেশ ভালোভাবেই কাটল। তারপর যেই সন্ধে নামলো অমনি সেজমামি চেঁচাতে শুরু করলেন, পড়তে বস রে। কিন্তু পোলয় নাচন পোলয় মাতনদের দেখে মনে হলো না মায়ের কথা তাদের কানে ঢুকেছে। অগত্যা সেজমামি কড়িকাঠের দিকে মুখ করে করুণ গলায় বললেন, এমন কেউ কি নেই যে এই বজ্জাতগুলোকে কান ধরে পড়াতে বসায়? ম্যাজিকের মতন কাজ হয়ে গেল। কার যেন অদৃশ্য হাত কান ধরে হিড়ির করে টানতে টানতে 4 ভাইকে পড়ার টেবিলে বসিয়ে দিল। গল্পটি এই পর্যন্ত। বাকি গল্প পরের ভিডিওয়। আমাকে কমেন্ট করে জানান, গল্পটির মধ্যে সত্যিকারের ভূত বলে কিছু আছে না ভগবান বলে কিছু আছে, কোনটা?